ডাকসু ও জাকসু নির্বাচন, শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও হার মেনেছে বলছেন মুন্না। সাংবাদিকদের বিএনপি নেতা ডাকসু ও জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জানাবো, আসামিরা নির্দোষ, দায় চাপানো হয়েছে, দাবি আইনজীবীর। কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি। জানাবো, কেমন হবে নেপালের অন্তর্বর্তী সরকার। এবং সর্বশেষ জানাবো, কক্সবাজারে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, ইউএনও সহ আহত 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু ও জাকসু নির্বাচন, শেখ হাসিনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও হার মেনেছে বলছেন মুন্না। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকে হার মানিয়েছে তারা। আপাতত তারা এতে সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে। মোনায়েম মুন্না বলেন, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে, কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্র সহ সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। জামাতপন্থী উপাচার্য প্রক্টর প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছে। তিনি বলেন, 5ই আগস্টের পর সারা দেশের মানুষ ও ডাকসু নির্বাচনের দিকে তাকিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে। জাকসুতেও একই প্রক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, তাই ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। দুটি নির্বাচনে ছাত্রদল কোনো ধরনের বিশৃঙ্খলায় যায়নি। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচন প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হলে এবং নেতাকর্মীরা রাজপথ থেকে ভোট কেন্দ্র পাহারা দিলে জনগণের বিপক্ষে গিয়ে কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তবে ক্ষমতাসীনরা অবশ্যই চেষ্টা করবে। এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন জানান, তারেক রহমানের নির্দেশে নরসুন্দা নদীর বড় বাজার ব্রিজ এলাকায় পানি প্রবাহ সচল রাখতে এ বজ্র অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ চলবে। সাংবাদিকদের বিএনপি নেতা ডাকসু ও জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা জাহিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদে যে নির্বাচন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটি নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালকে যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ 2009-এ ভোট দিতে পারেন নাই, 2014-এ ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 2018-এ দিনের ভোট রাতে হয়েছে, 2024-এ আমিরামি নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। তিনি নির্বাচন আয়োজনকারী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রেখে বলেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা যাবে না যা নিয়ে প্রশ্ন উঠবে বা মানুষ দ্বিধাগ্রস্ত হবে অথবা নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সরে যাবে। আসামিরা নির্দোষ, দায় চাপানো হয়েছে, দাবি আইনজীবীর। কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যা মামলায় 5 পুলিশের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 গতকাল উভয় পক্ষের শুনানি শেষে আদেশ দেন। শুনানিতে আইনজীবী দাবি করেন, আসামিরা নির্দোষ। উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর মতো তাদের উপর অন্যের দায় চাপানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় গতকাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করে অভিযোগ গঠনের আদেশ প্রার্থনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান হাবিব সহ 4 আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আমির হোসেন। তিনি এই মামলায় নির্দোষ দাবি করে আসামিদের অব্যাহতি চান। শুনানির এক পর্যায়ে আমির হোসেন বলেন, আসামিরা পুরোপুরি নির্দোষ। তারা দায়িত্বে থেকে কোনো অন্যায় নির্দেশ দেননি, কোনো হেলিকপ্টার কিংবা মারণাস্ত্র ব্যবহার করেননি, এছাড়া কোনো স্থাপনায়ও আগুন দেননি। তাদের ঘাড়ে অন্যের দায় চাপানো হয়েছে। শুধু বৈধ আদেশ মেনে তারা দায়িত্বে ছিলেন। এ সময় আসামিদের অব্যাহতি চাওয়ার কারণ জানতে চান ট্রাইব্যুনাল। একই সঙ্গে বিচারে প্রমাণ করার কথা বলা হয়। তখন আইনজীবী বলেন, অব্যাহতির আবেদন মঞ্জুর করা না করা আদালতের এখতিয়ার, কিন্তু আসামিরা দোষ
না করলেও অভিযোগ এনেছে প্রসিকিউশন। এছাড়া সাবেক ওসি মশিউর রহমানও আহত হয়েছিলেন ওই আন্দোলনে। তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, আন্দোলনে গুলি করাটাও বেআইনি। তখন আইনজীবী বলেন, আসামিরা খিলগাঁও থানায় যাননি, তারা রামপুরা থানায় এলাকায় কর্মরত ছিলেন। সেখানে কিভাবে গুলি করবেন? এ মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। হাবিব ছাড়া অন্য 3 আসামি হলেন খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। চানখারপুলের মামলায় সাক্ষ্য 2 প্রত্যক্ষদর্শীর। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার পলাতক হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে গতকাল 6ষ্ঠ দিনের মতো সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। গতকাল 6ষ্ঠ দিনের মতো প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন নিউ মার্কেট এলাকায় কাপড়ের দোকানি টিপু সুলতান ও ঠিকাদার মোহাম্মদ মনিরুজ্জামান। জবানবন্দিতে টিপু সুলতান 5 আগস্ট নাজিবুদ্দিন রোড এলাকায় ইয়াকুব ও ইসমামুলকে গুলি করে হত্যার ঘটনায় বর্ণনা দেন। অপর সাক্ষী ঠিকাদার মনিরুজ্জামান 5 আগস্ট চানখারপুল এলাকায় জুনায়েদ নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার বর্ণনা দেন। কেমন হবে নেপালের অন্তর্বর্তী সরকার? নেপালে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের আলোচনা চলছে এবং এতে নেতৃত্ব দিচ্ছে প্রেসিডেন্ট রামচন্দ্র পাডওয়েলের কার্যালয়। শুক্রবার দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা রাম এ তথ্য জানিয়েছেন। তিনি আনাদলুকে টেলিফোনে বলেন, সংশ্লিষ্ট কার্যালয় বিষয়টি দেখছে। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পাওডেল সব পক্ষকে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, প্রতিবাদকারীদের দাবি পূরণের জন্য প্রচেষ্টা চলছে। গত সোমবার থেকে চলা সহিংস আন্দোলনে অন্তত 51 জন নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে বিদায় নিতে বাধ্য করা হয়। নিহতদের মধ্যে রয়েছে 3 জন পুলিশ সদস্য, 21 জন প্রতিবাদকারী, 18 জন সাধারণ মানুষ ও 9 জন বন্দী। সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলও এই আলোচনায় অংশ নিচ্ছেন বলে জানান মুখপাত্র রাজারাম। তবে অন্তর্বর্তীকালীন প্রশাসন কবে নাগাদ গঠিত হতে পারে এ বিষয়ে কোনো সময়সীমা জানাতে তিনি অস্বীকৃতি জানান। নেপালের প্রধান রাজনৈতিক দলগুলো নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল এবং সিপিএন বলেছে, নতুন সরকার অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে এবং পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না। তবে কাঠমান্ডুর মেয়র বালেন শাহ সহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সংসদ ভেঙে দেওয়ার দাবি তুলেছেন। এদিকে জল্পনা চলছে যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্বে আনতে পারেন প্রেসিডেন্ট পাওডেল। দেশব্যাপী সহিংসতা বেড়ে যাওয়ার পর সেনাবাহিনী মোতায়েন করা হয়। মঙ্গলবার রাতে জারি হয় কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা। কর্তৃপক্ষ জানিয়েছে, অস্থিরতার সময় প্রায় 14,000 বন্দী কারাগার থেকে পালিয়েছে। তবে আহতদের বেশিরভাগই এখন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মুখপাত্র রাজারাম বলেন, পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী কাজ করছে। কক্সবাজারে ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, ইউএনও সহ আহত 20। কক্সবাজারে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদরের ইউএনও নিরুফা ইয়াসমিন সহ প্রায় 20 জন আহত হয়েছেন। জানা যায়, রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে সদরের ইউএনও সহ প্রায় 20 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। তবে খেলা আর মাঠে গড়ায়নি, ম্যাচটি স্থগিত করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।